বিয়ের দিন সকালে বর বিয়ে করবে না বলে বেঁকে বসলে মিলির যতটা না কষ্ট লেগেছে তার থেকেও বেশি কষ্ট লেগেছে এটা শুনে যে সম্মান বাঁচাতে তার বিয়ে ঠিক করা হয়েছে বড় বোনের ভাসুরের সাথে। মিলির বড় বোনের নাম নীরা, খুবই চমৎকার একটা মেয়ে। বিয়ে করেছে নামি দামি পরিবারের এক ছেলেকে। যদিও অত বড় ঘরে মিলিদের পরিবারের সম্বন্ধ হয় না, তবুও হয়ে গেছে লাভ মরিচের কেরামতিতে। কিন্তু তাই বলে সে একই পরিবারে আরও একটি মেয়ে যাবে, তাও কিনা বোনের ভাসুরের বউ হয়ে। মিলি না পারছে হাউমাউ করে কেঁদে দুনিয়া ভাসাতে। তার বিয়ে ঠিক হয়েছিল আলোক নামের এক ছেলের সাথে। কি মিষ্টি ব্যবহার ছেলেটার, অথচ শেষ মুহূর্তে কাজটা কি করলো? পছন্দের মেয়ে আছে সে কথা আগে জানাতে পারল না, বিয়ের দিনই জানাতে হলো। কারো তো ছুটি হলো না, উল্টো মিলির কত বড় ক্ষতি হয়ে গেল। নীরা তাড়াহুড়া করতে করতে বলল, গোমরা মুখ করে আর কতক্ষণ বসে থাকবি বোন, এবার তৈরি হ, বাইরে যে সবাই তাড়া দিচ্ছে। মিলি তড়াক করে খাট থেকে উঠে বসল। বিয়েটা কি কোনোভাবে আটকানো যায় না রে আপা? আটকানো গেলেই বা আটকাবি কেন? বাবার মান সম্মানের কথা ভাববি না? বাড়ি ভর্তি মেহমান, সবাই তোর বিয়ের জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবো যে বিয়েটা হবে না? মিলির হঠাৎ আসার আলোর সন্ধান পাবার আশায় উজ্জ্বল হওয়া চোখগুলো নিমিষেই মিয়ে গেল। তাই বলে আর কোনো ছেলে পেলে না, ওই গোমরা মুখটাকেই? নীরা সামান্য হাসলো। কেন রে, সিয়ামবাই খারাপ কোথায় শুনি? না হয় আগে একবার বিয়ে হয়েই ছিল, কিন্তু সংসার তো করতে পারল না। তার আগেই বউটা। মিলি ফোরন কাটলো। ওমেন গম্ভীর চেহারা দেখলে কোন বউই বা তার সাথে সংসার করতে চাইবে? আর যা ব্যবহার দেখে এর জন্যই হয়তো তার বউ পালিয়েছিল। নীরার হাসি খুশি মুখে বিষাদের ছায়া নামল। বাইরের রুক্ষ রূপটা দেখে কত সহজেই সবাই বিচার করে ফেলে, অথচ না জেনে কারো সম্বন্ধে এসব বলা উচিত না মিলি। তাছাড়া সে খারাপ হোক ভালো হোক, আজ তার সাথেই তোর বিয়ে হচ্ছে। মিলির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। তার বোনটা এমনি সময় তাকে বোন বলে ডাকে, কিন্তু রেগে গেলে মিলি বলে, এই যে এইমাত্র বলল। নিশ্চয়ই সে রেগে আছে, তাও আবার কার জন্য? ওই গোমরা মুখটার জন্য। লোকটাও বলিহারি, এতদিন ধরে শুনে এলো লোকটা নাকি জীবনে বিয়েই করবে না, অথচ এখন ধেই ধেই করে বিয়ের আসরে বসে গেল। মিলি চোপসানো মুখ নিয়ে বেনারসি পড়তে শুরু করলো। তার চিন্তার কারণ আসলে অন্য কিছু। যে লোকটাকে দেখলে সে 10 হাত দূরে লুকিয়ে পড়ে, তাকে বিয়ে করে সারা জীবন একসাথে কাটাবে কি করে? ভালোবাসা দূরে থাক, ভয়েই তো মিলি মরে যাবে। কিছু বলার আগেই লোকটা যেমন লাল চোখ করে তাকায়, বাপরে! মিলি শুঁড়া পড়ে বুকে ফু দিল। তার জীবনে শনির দশা আসতে চলেছে, সামনে কি হবে কে জানে। বিয়ের মিনিট 10 আগে মিলির বাবা আতাউর রহমান তার কাছে এলেন। মিলি মুখ কালো করে বিছানার মধ্যখানে বসেছিল। আতাউর রহমান তার পাশে বসে চুপ রইলেন। মেয়েটাকে তিনি অত্যাধিক ভালোবাসেন। পরিবারের ছোট মেয়ে মিলি, সবার কাছে অতি প্রিয়। তার বিয়ের বর বাছাই করতে তিনি খুব বাছ বিচার করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কি যে হলো! হয়তো মিলির ভাগ্যে সিয়াম ছিল বলেই। মিলি থতমত গলায় বলল, কি বলার জন্য এসেছো, তাড়াতাড়ি বলো বাবা। বুড়িমা, রাগ করেছিস বাবার উপর? বাবার আদরের ডাক শুনেই মিলির রাগ পড়ে গেল। রাগ করিনি বাবা, অভিমান করেছি। তুমি হুটহাট এমন সিদ্ধান্ত নিলে, অথচ আমায় একবারও জিজ্ঞেস করলে না। আতাউর রহমান অসহায় কণ্ঠে বললেন, কি বা করতাম আমি বল? বাড়ি ভর্তি মেহমান গিজ গিজ করছে, তাছাড়া তোরও তো কম বদনাম হতো না। বিয়ে ভাঙা মেয়েকে সমাজে সামনে কত কটু কথা শুনতে হতো। অনেকে এমনভাবে ভরাডুবি করবে সেটা গুণক্ষরেও কি টের পেয়েছিলাম? তাই বলে ওই লোকটার সাথে বিয়ে ঠিক করলে? ছেলেটা তো খারাপ না বুড়িমা, নেহাত একটু কম কথা বলে, চুপচাপ ধরনের। তাই বলে কি সে খারাপ? তার মতো ছেলে লাখে একটা পাওয়া যায় না। প্রথমে তো সিয়ামকেই জামাই বানাবো ভেবেছিলাম, কিন্তু মাঝে অনেক এলো। মিলি মনে মনে ভেঙচি কাটলো। তার বাবাও দেখছি লোকটার ফ্যান। কি দেখে ওই গোমরা মুকুটকে সবাই এত পছন্দ করে কে জানে। আতাউর রহমান চলে যেতেই মিলি বসার ঘরে উকি দিল। লোকজনের সংখ্যা কম নয়, তবে তার মাঝে মধ্যমণি হয়ে বসে আছেন সিয়াম নামক লোকটা। বরাবরের মতোই মুখ গম্ভীর করে রেখেছেন।
কালো শার্ট জিন্স পরনে দেখে মিলি কপাল কুঁচকে ফেলল। বিয়েতে কেউ শার্ট প্যান্ট পরে আসে? পরক্ষণেই মনে পড়ল, লোকটা তো বিয়ে খেতে এসেছিল, বিয়ে করতে নয়। তার মতো সেও তো একই পরিস্থিতির শিকার। মিলি দরজা ছেড়ে আবার রুমে চলে এলো। তার চিন্তা হচ্ছে, এমন অনাকাঙ্ক্ষিত বিয়ের ভবিষ্যৎ কি হবে কে জানে। বিয়ে হলো এক প্রকার ঘোরের মধ্যে। 3 বার কবুল বলে রেজিস্ট্রেশন পেপারে সাইন করতেই মিলির জীবন জুড়ে গেল অন্য কারো সাথে। অন্য কারো ঘরের বউ, ভাবি, স্ত্রী হিসেবে অদৃশ্য নাম না জানা অনুভূতিরা ঘিরে ধরল তাকে। তবে অপর পাশের লোকটার মনোভাব কি সেটা জানতে খুব ইচ্ছে হলো মিলির। লোকটা আদৌ স্বেচ্ছায় বিয়েটা করলো কিনা, তাকে বউ হিসেবে মানবে কিনা, এসব হাজার আজগুবি চিন্তা ঘিরে ধরল তাকে। এই ফাঁকে সে একবার নীরাকে প্রশ্ন করে বসল, আপা, তোর ভাসুরকে ধরে বেঁধে বিয়েটা দিসনি তো? না মানে আমাকে আবার অত্যাচার করবে না তো? নীরা সে কথার উত্তর না দিয়ে মিলির হাত টেনে ধরল। আজ সকালে হাত ভর্তি মেহেদি পরিয়েছিল মিলিকে। বিয়ে হচ্ছে অথচ মেহেদি পরবি না? মিলি তো পড়তেই চাইছিল না, নীরাই জোর করলো। সে বলল, কি গাঢ় রং হয়েছে রে বোন, সিয়াম ভাই তোকে অনেক ভালোবাসবে দেখিস। মিলি নিজেও হাতের দিকে তাকালো। আসলেই সুন্দর রং ফুটেছে। লতা পাতা আঁকা ডিজাইনের মাঝে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে এস অক্ষরটা। মানুষটা কি সত্যিই মিলির জীবনের সাথে জুড়ে গেল? মিলির অদ্ভুত লাগলো। সে আনমনে বলল, প্রথম বউটাকে বুঝি কম ভালোবাসতো? নীরা হাত ছেড়ে সোজা হয়ে বসল। কম নাকি বেশি ভালোবাসতো সেটা জানি না বোন, তবে আরিয়া ভাবি কিন্তু সিয়াম ভাইকে বিন্দু পরিমাণ ভালোবাসতো, দূর সম্মানটুকু করতে পারেনি। হয়তো স্বামীর বন্ধুর সাথে পরকীয়ার মতো জঘন্য অন্যায় করে তার হাত ধরে পালিয়ে যাওয়ার মতো কাজটা সে করতে পারত না। তুই কি সত্যি জানিস আপা, এর ভিতর তোর ভাসুরের কোনো দোষই ছিল না? নীরা হতাশ কণ্ঠে বলল, সিয়াম ভাইকে তোর এত অপছন্দ কেন বলতো? সে কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার কোথা থেকে করবে? আমার সাথে তো কখনো কথাই বলেনি। তবে নীরার প্রশ্নের উত্তরে মিলি কিছুই বলতে পারল না। আসলেই তো সিয়াম নামক লোকটা তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু ওই যে সবার সাথে রাগারাগি করে, সেসব তো দূর থেকে শুনেছে মিলি। তাছাড়া কেমন গম্ভীর মুখ করে থাকে, 100টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়। এসব কি একজন মানুষকে অপছন্দ করার জন্য যথেষ্ট নয়? আকাশের আজ মন ভালো নেই। নিকষ অন্ধকারে প্রকৃতি ডুবিয়ে রেখেছে সে। মৃদু বাতাসে মিলির গায়ে কাটা দিচ্ছে। রুমের বাতাসে লাগোয়া ছোট্ট এই ব্যালকনিটা তার খুব পছন্দের। ঘন্টার পর ঘন্টা সে এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে। তবে আজ কেন যেন ভালো লাগছে না। আজ অমাবস্যা না, তারপরও 4টা মেয়েই আছে। হয়তো মেঘ করেছে, তারাদের টিকিটি পর্যন্ত চোখে পড়ছে না। মিলির খুব ইচ্ছে ছিল বিয়ের পর রাতে দুজনে মিলে জ্যোৎস্না বিলাস করবে। একজন অন্যজনের কাঁধে মাথা ভরসার হাত বুলাবে। কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়? সে দীর্ঘশ্বাস ছেড়ে রুমে ঢুকল। বিছানার উপরে সিয়াম আতশোয়া হয়ে শুয়ে আছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। কালো চেক শার্টের উপরে 2টো বোতাম খোলা। মিলি প্রথমে তার উপস্থিতি বুঝে চমকে উঠলেই পরক্ষণে নিজেকে সামলে নিল। আজ সিয়ামরা এ বাড়িতে থাকবে। মফস্বল থেকে এত রাতে ঢাকায় রওনা দিলে পৌঁছতে পৌঁছতে পরের দিন হয়ে যাবে। তাছাড়া আজ ধকলও সবার উপর দিয়ে কম যায়নি। মিলি আর চোখে একবার সিয়ামকে পর্যবেক্ষণ করে নিল। শ্যামলা গড়ানের পেটানো শরীর, আহামরি না হলেও খারাপ না, সুপুরুষ বলা চলে। এমন মানুষকে ছেড়ে কোনো নারী অন্যতে কিভাবে মত্ত হতে পারে? স্বভাবের দোষে নাকি লোকটারও দোষ আছে? মিলি আর ভাবতে পারল না। লোকটা গম্ভীর গলায় বলে উঠল, এসেছ? রুমে পানি নেই কেন? নিয়ে এসো যাও। মিলি কিছুক্ষণ চোখ বড় করে থমকে রইল। সদ্য বিবাহিত বউকে কেউ প্রথমে এমনভাবে আদেশ করতে পারে যেন তিনি মিলির শিক্ষক। থমকে বলেছে, যাও। কথা না বাড়িয়ে ধীর পায়ে পানি নিয়ে সামনে দাঁড়ালো। লোকটা চোখ বন্ধ করে আছে, ক্লান্ত বোধ হয়। মিলির কাজিনরা এতক্ষণ তাকে জ্বালিয়ে মেরেছে। মিলি ঘরে বসেও স্পষ্ট সে আওয়াজ পেয়েছিল। সে মৃদু গলায় বলল, পানি। গলাটা খানিক কেঁপে উঠল তার। লোকটার সাথে এই প্রথম কথা।
আগে তো সারাক্ষণ লুকিয়ে চুপিয়ে থেকেছে। লোকটা যা ধমক দিতে জানে, এর আগেও এমন দৃশ্য বহুবার দেখেছে মিলি। তাই তো এত ভয় তার। সিয়াম নিঃশব্দে সোজা হয়ে বসে পুরোটা গ্লাস খালি করে ফেলল। মিলি আবার বলল, আরেক গ্লাস এনে দিব? সিয়াম জবাব না দিয়ে শুয়ে পড়ল। শার্টটা ঘামে চুপসে আছে। খুলতে পারলে ভালো হতো, কিন্তু একটা মেয়ের সামনে শার্ট খুলে বসে থাকা কেমন বিশ্রী দেখায়। যতই মেয়েটা বউ হোক, বউ কথাটা মাথায় আসতেই তার চোয়াল শক্ত হলো। সে বলল, লাইট নেবাও, ঘুমাবো। মিলি কাপা কাপা স্বরে বলল, আমি কোথায় ঘুমাবো? সিয়াম জবাব না দিয়ে বিছানার এক পাশে সরে গেল। মিলি বুঝল লোকটা পাশে তার জন্যই জায়গা করে দিয়েছে। তবে মুখে বললে কি হতো? সে লাইটটা নিভিয়ে সুতির একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। বেনারসি পরে আর থাকা যাচ্ছে না, গা চুলকাচ্ছে। কাঁধের দিকে সেফটি পিন খুলে গেছে বোধ হয়, সামনে খোঁচাচ্ছে। শাড়ি পাল্টে নিঃশব্দে বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তবে অস্বস্তি হচ্ছে খুব। কে জানতো এই লোকটার সাথে তাকে বিছানা শেয়ার করতে হবে, তাছাড়া একই রুমে পাশাপাশি এক পুরুষের সাথে। মিলি অস্বস্তিতে কাঁথা টেনে গায়ে দিল, পাছে শাড়ি এলোমেলো হয়ে গেলে। তার শোয়ার তো আবার ঠিক ঠিকানা নেই। মিলির ঘুম ভাঙল খুব ভোরে, ফজরেরও আগে। আবছা অন্ধকারে সে বাইরে বেরিয়ে এলো। সিয়াম এখনো ঘুমাচ্ছে। শেষ রাতে তারও হয়তো শীত লেগেছিল, যার দরুন সেও মিলির কাঁথার নিচে আশ্রয় নিয়েছিল। মিলির ঘুমের ঘরে কখন যে তার উপরে হাত পা তুলে দিয়েছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙতেই সে পরিমরি করে উঠে পড়েছে। লোকটা এই অবস্থায় দেখলে মিলি লজ্জায় পড়ে যেত। তাছাড়া আজ এই বাড়ি ছেড়ে যেতে হবে তাকে। মনটাও খারাপ। সে ঘুরে ঘুরে চারপাশে দেখতে লাগলো। আর কিছুক্ষণ, তারপরেই মিলিকে পাড়ি জমাতে হবে অন্য কোনো শহরে। অন্য কারো বাড়ি হবে তার আশ্রয়। আচ্ছা, ইচ্ছে হলে হুটহাট এই বাড়িতে আসতে পারবে তো তখন? ফজরের আজান পড়তে সে রুমে এলো। নামাজ পড়তে হবে। ওয়াশরুমের দরজা ভেতর থেকে আটকানো। বিছানা খালি, তার মানে সিয়াম উঠে গেছে। মিলি মিনিট দুয়েক অপেক্ষা করতেই সিয়াম বের হলো। অজু করে এসেছে সে। মিলিকে উদ্দেশ্য করে বলল, এক্সট্রা জায়নামাজ হবে? মিলি চটজলদি জায়নামাজ এনে দিয়ে নিজেও ওয়াশরুমে ঢুকলো। অজু করে সিয়ামের পিছে দাঁড়িয়ে পড়ল। লোকটাকে দেখে এখন মোটেও বিরক্ত লাগছে না মিলির, বরং তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কি স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নিজের ভাবনায় নিজেই অবাক হলো সে। নামাজ শেষে সিয়াম বলল, আজ বাড়ি যেতে হবে। মিলি মৃদু গলায় বলল, জি জি জানি। ব্যাস এতটুকুই। আর কথা না বাড়িয়ে সিয়াম রুম থেকে বেরিয়ে গেল। মিলি মনক্ষুণ্ণ হলো। সিয়াম আরও কিছু বলতে পারত তাকে। বিয়েটা যেভাবেই হোক, হয়েছে তো। মিলি বিয়ে নামক সম্পর্কটাকে শ্রদ্ধা করে। সে মোটেও ডিভোর্স বা এমন কোনো বিষয় মাথায় আনতে চায় না। সম্মান বাঁচাতে যে বিয়ে দেওয়া হলো, সেখানে ডিভোর্সের চিন্তা করাটা সম্মান কমবে বই বাড়বে না। কিন্তু লোকটার এমন নির্লিপ্ত ব্যবহার চলতে থাকলে মিলি নিজে কতটুকু এগোতে পারবে? মিলিদের রওনা হবার কথা ছিল সকাল সকাল, নাস্তা সারার পরেই, 8টা কি 9টার ভেতর। কিন্তু শেষ মুহূর্তে রওনা হতে হতে 12টা বেজে গেল। মিলি যেন যেতেই চাইছিল না। তাকে এক প্রকার জোর করে গাড়িতে বসানো হলো। গাড়িতে বসার আগে আতাউর রহমান মিলিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। মেয়েটাকে এভাবে বিয়ে দিতে তার নিজেরও ভালো লাগেনি। মেয়ের মতামত না নিয়ে হুটহাট এক বিবাহিত ছেলের হাতে তুলে দেওয়া নিয়ে মিলি যে তার উপর রেগে আছে, সে কথাও তিনি বুঝতে পেরেছিলেন। তবে মেয়েটাকে তিনি অপাত্রে দান করেননি। সিয়ামকে তিনি খুব ভালোভাবে চিনেন, বড্ড পছন্দ করেন ছেলেটিকে। মিলির হাতটা সিয়ামের হাতে তুলে দিতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। বললেন, আমার বুড়িমাকে দেখে রেখো বাবা, অযত্ন করো না কখনো। সিয়ামকে তখন উদ্ভ্রান্তের মতো দেখালো। সে প্রত্যুত্তর না করে মাথা নাড়ল। মিলির হাত তখনও তার হাতের মুঠোয় বন্দি। মিলির কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল তখন। নিজেকে কেমন পরিপূর্ণ মনে হচ্ছিল। তবে বাবার কান্না দেখে সে নিজেও কেঁদে ফেলল। অথচ সে বারবার নিজে শক্ত থাকার প্রতিজ্ঞা করেছিল। ভেবেছিল যাওয়ার সময় একটুও কাঁদবে না, একদম শক্ত থাকবে, নয়তো
বাবা মাকে কে সামলাবে? আপাও তো তার সাথে যাচ্ছে। দুজনার একই শ্বশুরবাড়ি হলো, কিন্তু অবাধ্য চোখ কথাই শুনল না, সামনে বর্ষণ হয়েই চলল। গাড়িতে বসেও মিলির কান্না থামল না, একটু পরপর হিচকি তুলে কাঁদতে লাগলো। মীরা পাশে বসে বারবার সান্ত্বনা দিতে লাগলো। মীরার স্বামীর নাম সৌরভ, বেশ হাসি খুশি মানুষ, সিয়ামের মতো মোটেও না, বরং পুরো উল্টো। তিনি মিলিকে স্বাভাবিক করতে বলে উঠল, তোমাকে আজ থেকে কি বলে ডাকবো বলো তো? মিলি বলে ডাকবো নাকি ভাবি বলবো? মিলি ততক্ষণে কান্না কমে গেছে। ভাবি কেন ডাকবেন সৌরভ ভাই? আমি কি আপনার চেয়ে বয়সে বড়? কিন্তু ভাইয়া তো আমার চেয়ে বড়। তার বউ হিসেবে বয়সে না হলেও সম্পর্কে তুমি আমার বড়ই হও। সিয়াম ড্রাইভিং করতে করতে একবার আর চোখে মিলির দিকে তাকালো। মিলি বলল, সে আমি জানি না, আমাকে আপনি ভাবি ডাকবেন না মানে ডাকবেন না, কেমন অদ্ভুত লাগবে আমার কাছে। তাছাড়া আমি আপনার ছোট বোন হই, বলেছিলেন না? সৌরভ হেসে ফেলল, আচ্ছা ডাকবো না, তবে তুমি আমার বোন হলে ভাইয়াকে তো দুলাভাই ডাকতে হবে। সিয়াম কড়া চোখে তাকালো, সাথে সাথেই সৌরভ নিভে গেল। তার ভাইটাকে সে জমের মতো ভয় পায়, হুটহাট করে রেগে যাওয়া তার স্বভাব। যদিও আগে এত রাগী ছিল না, আরিয়া বেইমানিটা করার পরেই। সিয়াম থামলেও মিলি নিজেকে সামলাতে পারল না, সে খিলখিল করে হেসে উঠল। নীরা থামাতে চাইল, সে থামল না, হাসতে হাসতে বলল, এটা কিন্তু বেশ হবে সৌরভ ভাই। সৌরভ নিজেও মাথা চুলকে হাসল। বাড়িতে যখন পৌঁছলো মিলি, তখন ঘুমে কাদা, বোনকে আষ্টে পিষ্টে জড়িয়ে হুঁশ জ্ঞান ফেলে শুয়ে আছে। সিয়াম সেদিকে ভুরুক্ষেপ না করে ভেতরে চলে গেল। সৌরভ বলল, তোমার বোন তো দেখছি একদম তোমার মতোই নীরা, একবার ঘুমালে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলেও ওঠানো যাবে না। নীরা চোখ পাকালো, ফাইজলামি না করে সামনে থেকে সরো। সৌরভ হাসতে হাসতে চলে গেল। মিলি উঠল আরও একটু পর। নীরার ঠেলাঠেলিতে না ওঠার উপায় আছে? সে চোখ পিট পিট করে বাড়িটা দেখতে লাগলো। আলিশান প্রাসাদের মতো দেখতে, তবে কিছুটা পুরনো আমলের। সামনে অনেকটা অংশ খালি পড়ে আছে, একটা গাছ অবধি নেই। সচরাচর এমন বাড়ির সামনে সুদূর বাগান থাকে, কিন্তু এখানে নেই। মিলি এর আগে 2 বার এসেছিল এ বাড়িতে, আপার সাথে দেখা করে চলে গেছে, সব সময় থাকেনি কখনো। তবে এবার থেকে এই বাড়িতেই থাকতে হবে তাকে। সিয়ামের মা মিসেস রেনু সৌরভের মতোই হাসি খুশি মানুষ, এমনকি এ বাড়ির কাজের মহিলা গেটের দারোয়ানটাও হাসি খুশি। শুধু একটা মানুষই গোমরা মুখ। মিলিকে দেখে রেনু বেগম খুশিতে দৌড়ে এলেন, পায়ে একটু লাগলো বোধ হয়। সেসবে গুরুত্ব না দিয়ে মিলিকে জড়িয়ে ধরলেন। তার সংসারটা এবার যদি পরিপূর্ণ হয়। সিয়ামের ঘরটা খুব বড়, বিশাল আকার রুমটায় 2-একটা রংচংহীন শুভ্র আসবাবপত্র ঘিরে আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ছেলেদের রুমও এত গোছানো হয়? মিলির নিজের রুমের অবস্থা মনে পড়লেও মাথা ঘুরে ওঠে। সে নিজে খুবই অগোছালো মানুষ, বরাবরই এ নিয়ে মায়ের কাছে প্রচুর বকা খেতে হয়। সে ধীর পায়ে রুমের মাঝে এসে দাঁড়ালো। বাড়ি থেকে লাগেজ নিয়ে এসেছে সে, এখন শুধু ওয়াশরুম খোঁজার পালা। নীরা বারবার বলেছিল এ রুমে তার সাথে আসতে, মিলি আসেনি। সিয়ামের রুমে সচরাচর কেউ প্রবেশ করে না, সিয়াম নিজেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেজন্যই নীরা মিলিকে দরজা অবধি এগিয়ে দিয়ে গেছে। ভেতরে ঢোকার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। ব্যালকনির দরজা খুলে সিয়াম রুমে ঢুকল। মিলি তাকে লক্ষ্য করে বলল, পানি খাবেন? সে মূলত টিটকারি দিতেই কথাটা বলেছে। লোকটা কাল বাসরাতে নতুন বউকে প্রথমেই কিনা পানি খাবার কথা বলে। লোকটার বোঝা উচিত বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তাছাড়া মিলির কথায় সিয়াম কতটা রিয়াক্ট করে এটাও মিলি দেখতে চায়। মিলির ভাবনায় জল ঢেলে সিয়াম বলল, নিয়ে এসো। মিলি হতভম্ব হয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে গেল। লোকটা টিটকারিও বোঝে না। সিয়াম পুরো গ্লাস শেষ করে বলল, থ্যাঙ্কস। মিলি উত্তর না দিয়ে লাগেজ খুলল। সুতির শাড়ি বের করে ওয়াশরুমের উদ্দেশ্যে এদিক ওদিক তাকালো। পরক্ষণেই ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে সিয়াম বলল, শোনো। মিলি পিছু ঘুরে সোজা হয়ে দাঁড়ালো। আমায় বলছেন?
সিয়াম ইতস্তত ভঙ্গিতে বলল, নতুন জায়গায় কোনো সমস্যা হলে আমায় জানাবে। মীরাকে বিরক্ত করার দরকার নেই, যেহেতু দায়িত্ব আমি নিয়েছি। মিলি মুখ খোলার আগে আবার বলল, তোমার বাবা ভরসা করে আমায় বলেছেন। শুধু এজন্যই? হুম। আচ্ছা। মিলির হঠাৎ মন খারাপ হয়ে গেল। লোকটা শুধুমাত্র বাবার কথা রাখতে এমন বলল, নিজে থেকে নয়। পরদিন সকালে ঘুম থেকে উঠেও মিলির একই দশা দেখতে পেল। তার হাত পা আজও সিয়ামের উপরে তুলে দেওয়া। বেচারা ঘুমের ঘোরে তার হাত থেকে বাঁচতে হয়তো বিছানার কোণে আশ্রয় নিয়েছিল, তবুও শেষ রক্ষা হয়নি। বিছানার একেবারে কিনারায় সিয়াম শুয়ে আছে, আর একটু হলেই ধপ করে নিচে পড়বে। মিলি নিজের মাথায় গুঁতো দিল। তার ঘুমানোর অভ্যাস খুবই বাজে। রাতে ঘুমোলো সারা বিছানা জুড়ে ফুটবল খেলে বেড়ায়। এজন্যই নীরা কখনো তার সাথে শুতে রাজি হতো না। তারা দুজনে ঘুমোতো দু রুমে। মিলির ঘুমানোর এই অভ্যাসের জন্য নীরা প্রায় মজা করত, বলতো, বিয়ের পর বরকে লাথি মেরে মেরে দিস না যেন। রাগী স্বামী কপালে জুটলে গালে দু একটা পড়লেও পড়তে পারে। তখন কথাগুলো শুনে রেগে গেলেও এখন তার মর্ম হাড়ে হাড়ে বুঝতে পারছে মিলি। এজন্যই সিয়ামের ঘুম ভেঙে গেল। নিজের অবস্থান বুঝতে সে কিছু সময় থম মেরে রইল। কাল রাতেও মিলি একই কাণ্ড করেছিল। তখন বুঝেও না বোঝার ভান করেছিল সিয়াম, কিন্তু আজ তাড়াতাড়ি উঠতে হবে, নামাজের সময় হয়েছে। মিলির ভাবনার মাঝেই সিয়াম ঘুম জড়ানো গলায় বলল, গায়ের উপর থেকে হাত পা সরাও, উঠবো আমি। সিয়ামের আওয়াজ পেয়ে তড়িৎ করতে উঠে পড়ল মিলি। অস্বস্তিতে তার শরীর ঝিমঝিম করছে। সে ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি কিছু মনে করেননি তো? সিয়ামও উঠে বসল, না, কিছুই না। সিয়াম তীক্ষ্ণ নজরে তাকালো। মিলি আমতা আমতা করে বলল, না মানে, আমি কিন্তু গায়ে পড়া টাইপ মেয়ে নই, আসলে একা একা ঘুমানোর অভ্যাস তো, তাই আর কি। সিয়াম বিছানা ছেড়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি। কথাটা বলে সে আর দাঁড়ালো না, ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মিলির নজর তখনও তার দিকে নিবদ্ধ। এ বাড়িতে সকালে এক একজন এক এক সময় নাস্তা করে। সিয়ামের সবকিছুই রুটিন মাফিক, তার সময় এদিক ওদিক হয় না। সে অফিসে যাবার আগে নাস্তা সেরে ধীর সুস্থে বাড়ি ছেড়ে বের হয়। সৌরভ অফিসে যায় দৌড়াতে দৌড়াতে, প্রায় তার ঘুম থেকে উঠতে লেট হয়। সে নাস্তা করে আর ড্রেস পরে একসাথে। এ নিয়ে নীরার সাথে প্রায় সৌরভের ঝগড়া লেগে যায়। তাদের ঝগড়া থামান রেনু বেগম, তিনি বরাবরই বৌমার সাপোর্ট নেন। এ নিয়ে সৌরভের আক্ষেপের শেষ নেই। সে হতাশ সুরে বলে, বৌমা পেয়ে ছেলেকে পর বানিয়ে ফেললে, এমন শাশুড়ি বোধহয় তুমি এক পিসি আছো মা। আসো, ঝটপট তোমার পায়ের ধুলা দাও, নিজেকে ধন্য করি। মিলি নিজেও এ দুদিনে বুঝতে পেরেছে রেনু বেগমের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। কি মিষ্টি সম্পর্ক তার আর নীরার। মিলিকে তিনি আপন করে নিয়েছেন। কি ভালো ব্যবহার। বিকেলে সৌরভ অফিস থেকে ফেরার পর মিলি তাদের রুমে গেল। দরজায় নক করে বলল, আসবো সৌরভ ভাই? সৌরভ একগাল হেসে বলল, আরে বোন ভাবি যে, এসো এসো। নীরা পাশেই বসে জামা কাপড় আলমারিতে তুলছিল। মিলি কিছু বলার আগে সে বলল, বোন ভাবি আবার কি? সৌরভ ব্যাখ্যা করার সুরে বলল, বুঝলে না, তোমার বোন মানে আমার শালি হিসেবে তো মিলি আমার বোন হয়, তাই না? এদিকে ভাইয়ের বউ হিসেবে ভাবি, তো একসাথে বোন ভাবিই তো হলো, বলো? নীরা ক্ষেপে উঠল, কেন? কালো যে তোমায় বললো ভাবি না ডাকতে, তবু কেন বলবে? ফাইজলামি করো তাই না? সবসময় ফাইজলামির মুডে থাকা বের করছি তোমার। আর একবার এইসব ফালতু ফাইজলামি করে দেখো। নীরা ধমকে সৌরভ একটু চুপসালো, মাথা চুলকে বলল, আমি তো মহা জ্বালায় পড়লাম রে বাবা। ভাবি ডাকলে তোমরা রাগ করো, আর বোন ডাকলে ভাইয়া রাগ করে। আমি কোন দিকে যাব বলো তো? মিলি বিস্মিত হয়ে হাঁ করে তাকিয়ে রইল। নীরা বলল, কোন ভাইয়া রাগ করে সিয়াম ভাই? তো আমার আর কয়টা ভাই আছে শুনি? নীরা নিজেও অবাক হলো খুব, তবে মনে মনে খুশিও হলো। যাক, সিয়াম ভাই একটু তো সম্পর্কটাকে
সিয়াম ভাই একটু তো সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হচ্ছেন, না হয় আস্তে ধীরেই হোক, ক্ষতি কি? অমন বিষাক্ত অতীত থেকে বেরোতে একটু সময় লাগবে। মিলি নিজেও বেশ খুশি হলো, তবে প্রকাশ করল না। বলল, যে যাই বলুক, আপনি আমাকে মিলি বলেই ডাকবেন সৌরভ ভাই। ওসব উল্টাপাল্টা নামে মোটেও ডাকা চলবে না। একটু বাদে সৌরভের ঘরে মিলির আবার ডাক পড়ল। মীরা বলল, তখন কি বলতে এসেছিলি বোন? না বলেই তো চলে গেলি। মিলি চেয়ার টেনে বসলো। ঘরে বসে বোর হচ্ছিলাম আপা, চল না একটু ঘুরে আসি। রাস্তার মোড়টায় ফুচকার দোকান বসে জানিস? সৌরভ প্রায় লাফিয়ে খাট ছেড়ে নামলো। আরে এই কথা আমায় আগে বলবা না? ফুচকা আমার কত পছন্দ জানো? কলেজ লাইফে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় কেউ আমাকে হারাতে পারতো না। কি আশ্চর্য, আপনি ফুচকা খান সৌরভ ভাই? আপনি না পুরুষ মানুষ? মীরা ঠোঁট টিপে হাসলো। সৌরভও খানিক অপ্রস্তুত হাসলো। ফুচকার গায়ে পুরুষ মহিলা লেখা আছে নাকি শালিকা? মিলি নিজেও এবার হেসে উঠল। সিয়াম সিঙ্গেল সোফাটার উপরে বসে ল্যাপটপ ঘাটছে। টি শার্ট ট্রাউজারেও তাকে বেশ দেখাচ্ছে। মিলি মিনিট দুয়েক দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখল। সিয়াম সেদিকে না তাকিয়ে বলল, কিছু বলবে? মিলি হকচকিয়ে বোকা হাসল। রুমে প্রবেশ করে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, আমরা ফুচকা খেতে বাইরে যাচ্ছি। মানে আমি, আপা আর সৌরভ ভাই। সিয়াম ল্যাপটপ থেকে চোখ সরালো, চোখে সুচালো দৃষ্টি। বলল, আচ্ছা। মিলি হতাশ হলো। লোকটা সবসময় এত অল্প কথা বলে, এভাবে কথা এগোনো যায়? আচ্ছা বলার পর কি বলা যায়? মিলি ভাবতে লাগলো। সিয়াম বলল, আর কিছু? আপনি যাবেন আমাদের সাথে? সিয়াম বেশ কিছুক্ষণ মিলির মুখপানে তাকিয়ে থাকলো। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ এখন শীতকাল। ভয় পাচ্ছে নাকি? কাকে দেখে? সে সাথে গেলে মেয়েটা ঠিকমতো এনজয় করতে পারবে তো? তাকে দেখলেই কেমন ততস্থ থাকে। সিয়াম আবার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, না, আমার কাজ আছে। মিলির কি যে খারাপ লাগলো, মুখের উপর কেউ এভাবে না বলে, তাও আবার নতুন বউকে। ঠিক এর জন্যই মিলি আসতে চাইছিল না। মীরাই জোর করলো, বলল, সিয়াম ভাইকে একবার বল, একসাথে সবাই ঘুরে আসা হবে, দেখবি খুব ভালো লাগবে। সিয়াম ভাই তো কখনো এইভাবে বেড়ায়নি, তেমন একটা বন্ধু বান্ধবও নেই, এজন্য এমন গম্ভীর হয়ে থাকে। আমাদের সাথে গেলে তার মনটাও ভালো হবে। মিলি নীরাকে বকতে বকতে বেরিয়ে এলো। রেনু বেগম ড্রয়িং রুমেই ছিলেন। মিলির মলিন মুখ দেখে বললেন, মন খারাপ কেন রে মা? নীরাকে বলল, তোরা বাইরে ঘুরতে যাবি, তুই কি যেতে চাস না? মিলি বলল, আমি না আন্টি, তোমার ছেলে যাবে না। আমি বললাম, তবুও না করে দিল। রেনু বেগম মিষ্টি হাসলেন। এই সামান্য কারণে মন খারাপ করতে আছে? দাঁড়া, এক্ষুনি মন ভালো করার ব্যবস্থা করছি। রেনু বেগম কি করলো বোঝা গেল না। তবে তিনি সিয়ামের রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই সিয়াম রেডি হয়ে বেরিয়ে এলো। গম্ভীর গলায় বলল, চলো। কোথায় যাবে? টিভিতে ভালো কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবু মিলি একের পর এক চ্যানেল বদলে চলেছে। বিকাল হয়ে এসেছে। রেনু বেগম এ সময় বাইরে হাঁটতে বের হন। মীরাও ব্যস্ত থাকে। তাছাড়া এ বাড়িতে রান্না করা থেকে শুরু করে অন্যান্য সব কাজের জন্য আলাদা লোক রাখা আছে। মিলিকে কোনো কাজে হাত লাগাতে হয় না। দিনের বেশিরভাগ সময় সে টিভি দেখে আর ঘুমিয়ে পার করে। মাঝে মাঝে অকারণে নিজের রুমে ঝাড়পোছ করে, কাপড় গোছায়। মীরার সাথেও সময় কাটায়। সপ্তাহখানিক হয়েছে সে বাড়িতে আসে। এতগুলো দিনও সিয়ামের সাথে তার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। আগে তবু মিলি সেদে সেদে আগ বাড়িয়ে কথা বলতে যেত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। এক কথায় সে বেশ রেগে আছে সিয়ামের উপর। যদিও সিয়ামের এসবের কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো সকালে উঠে নাস্তা সেরে অফিসে যায়, বিকেলে ফেরে। রাতে ডিনার শেষে ল্যাপটপ নিয়ে বসে, তারপর ঘুম। ব্যাস, তার রুটিনে এ কটা কাজই সীমাবদ্ধ। মিলির এতে যেন রাগ আরো বাড়ে। সেদিন ফুচকা খেতে যাওয়ার সময় মিলির মনটা কি ফুরফুরে ছিল। কত গল্প করতে করতে গিয়েছিল সেখানে, অথচ সিয়াম যেন সেখানে থেকেও ছিল না, ফোনের মধ্যে ডুবে ছিল।
তবুও মিলি খুশি ছিল। গোমরামুখটা এসেছে এই তো কত। সৌরভের সাথে যখন মিলি ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু করলো, তখন ফুচকার ঝালে মিলির চোখে পানি এসে গিয়েছিল। সে ভেবেছিল সিয়াম সরাসরি মিলিকে খেয়াল না করলেও আড়ালে করেছে, কিন্তু তার কষ্ট দেখে নিশ্চয়ই উতলা হবে। কিন্তু তাকে হতাশ করে দিয়ে সিয়াম ফোন কানে ধরে দূরে গিয়ে দাঁড়ালো। তার নাকি অফিস থেকে কল এসেছিল। মিলি তারপর থেকে কঠিন প্রতিজ্ঞা করেছে, লোকটার সাথে আগ বাড়িয়ে সে আর কথা বলবে না। সম্পর্ক টেনে নিয়ে যাবার দায়িত্ব তার একার নাকি? সিয়ামের নেই? কই, মিলিও তো একসময় সিয়ামকে অপছন্দ করত, বিয়ে অব্দি করতে চায়নি। তবুও এখন সে সব মেনে নিয়েছে, ঠিকঠাক করতে চাইছে। তবে সিয়াম কেন চাইছে না? একটু পরে নীরা এসে পাশে বসলো। কিছুক্ষণ ধারালো চোখে মিলিকে পর্যবেক্ষণ করে বলল, কি হয়েছে রে তোর বোন? মুখটা মন কুমড়োর আকার ধরেছে কেন রে? মিলির উত্তর না দিয়ে গালটা আরেকটু ফুলালো। তার বোনও তার কষ্টটা বুঝলো না। নীরা বলল, কথা বলছিস না কেন? দাঁতে ব্যথা? মিলি কটমট ভঙ্গিতে তাকালো। তুই সৌরভ ভাইয়ের সাথে থাকতে থাকতে তার মতো হয়ে যাচ্ছিস আপা। তুইও তাহলে সিয়াম ভাইয়ের সাথে থাকতে থাকতে তার মতো হয়ে যাবি, বুঝলি? আমি তার মতো নিষ্ঠুর কখনো হব না। মিলির অভিমানী মুখটা দেখে নীরা মুচকি হাসলো। ও, তার মানে এই ব্যাপার? কোন ব্যাপার? কোন বিষয়ে কথা বলছি বুঝছিস না? আসল কথা বলতো, ভাইয়ের উপর রেগে আছিস কেন? বকেছে? সে আমাকে কখনো বকে না আপা। কথা বললে তো রাগারাগি করার প্রশ্ন উঠবে। আমার সাথে সে দরকার ছাড়া কথাই বলে না। আমি বললেও হুহা বলে জবাব দেয়। নীরা মিলির কাঁধে হাত ধরে মুখোমুখি বসালো। এর জন্য রাগ করলি? এই সামান্য কারণে? কেন রে, ভালো টালো বেশি ফেলেছিস নাকি? ভালোবাসা কি এতই সহজ আপা? এত সোজা? সপ্তাহ পেরোলো না বিয়ের, তাকে ঠিক মতো জানলাম কোথায়। তাছাড়া হুটহাট প্রেমে পড়া যায়, ভালোবাসা যায় না। প্রেম জীবনে আসে হুট করে, কিন্তু ভালোবাসা ধীরে ধীরে। বাহ, বেশ বললি তো। মিলি উত্তর না দিয়ে টিভি দেখায় মনোযোগ দিল। সিয়াম এলো তারও ঘন্টা খানিক পরে। কলিং বেলের আওয়াজ শুনে কাজের মেয়েটা দরজা খুলে দিল। ঘর্মাক্ত দেহের ক্লান্ত মুখশ্রী মানুষটাকে দেখে মিলির মনটা একটু নরম হতে চাইলেও সে আবার শক্ত করল। একবারে সে আর কথা বলবে না। রাতে ঘুমোতে এলো মিলি দেরি করে। ঘড়িতে 11টার বেশি বাজে। মিলি সৌরভের সাথে লুডো খেলতে বসেছিল। সৌরভ বারবার চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। এ নিয়ে কি হাসাহাসি। রেনু বেগম তো একবার সৌরভের কান টেনে ধরলেন। নীরা তখন মুখ টেপে হাসতে হাসতে বলল, আর একটু জোরে টানুন মা, যেন কানে দুদিন ব্যথা থেকে যায়। এমনিতেও কান দিয়ে তার কি কাজ? কারো কথা তো কানে তোলে না, এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সৌরভের মুখটা ছিল দেখার মতো। অসহায় ফেসটা দেখে মিলি হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। বর্তমানে তার পেট ব্যথা হয়ে গেছে। রুমে ঢুকে দেখলো সিয়াম বিছানায় বসেছে ল্যাপটপ নিয়ে। এমনি দিনে সোফায় বসে কাজ করে। মিলি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার এক পাশে দাঁড়িয়ে রইল। সিয়াম বলল, ড্রেসিং টেবিলের উপর থেকে আমার চশমাটা এনে দাও তো। মিলি চুপচাপ চশমা তুলতে গিয়ে পাশের রাখা ছোট্ট ব্যাগটার উপরে চোখ রাখলো। সিয়াম এনেছে আসার সময়। ঘরে ঢোকার সময় মিলি তার হাতে এটা দেখেছিল। ভিতরে কি আছে জানার আগ্রহ প্রকাশ করলো না। চুপচাপ চশমা নিয়ে সিয়ামের পাশে রেখে বলল, আমি কি সোফায় ঘুমাবো? সিয়াম ল্যাপটপ সরিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। কেন? সোফায় কেন শোবে? মিলি মনে মনে একটু খুশি হলো। যাক, লোকটার মুখে একটু কথা ফুটেছে। তবু বাইরে প্রকাশ করলো না। বলল, বিছানায় আপনি বসে কাজ করছেন, তাহলে আমি ঘুমাবো কোথায়? আমাকে সরতে বলা গেল না? মিলি ছাজালো সুরে বলল, আমি কেন বলবো? আপনি বুঝতে পারেন না? সিয়াম গম্ভীর হয়ে বলল, বুঝি। বোঝেন? সিয়াম এবার চোখে চোখ রাখলো। তোমার কি মনে হয় আমি বুঝি না? মিলির মনে হলো সিয়াম অন্য কিছু বলতে চেয়েছে, তবু মাথা ঘামাতে ইচ্ছে হলো না। তার ঘুম পেয়েছে। সিয়ামের সাথে পরেও ঝগড়া করা যাবে। এ কটা দিনে মিলি একটু কথা বুঝেছে। সিয়াম অন্য সবার সাথে রাগারাগি ধমকাধমকি করলেও তাকে কিচ্ছু বলে না। তার বেলায় সিয়াম শান্ত। ব্যাপারটা মিলির ভালোও লেগেছে।
বিয়ের আগে সে লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ সে নয়। ড্রেসিং টেবিলের উপর এখনো সেই ছোট্ট ব্যাগটা পড়ে আছে। সিয়াম সেটাকে আর ধরেও দেখেনি, আর অন্য কোথাও সরিয়েও রাখেনি। মিলি কাল রাতে ব্যাগটা নিয়ে আগ্রহ প্রকাশ না করলেও বর্তমানে সে কৌতূহলে ছটফট করছে। সারাদিন ড্রেসিং টেবিলের পাশ দিয়ে ঘুরঘুর করছে, তবে ব্যাগটা খোলার সাহস হয়নি। এক প্রকার ইগো থেকেই সে খুলতে চাচ্ছে না। এর ভিতরে কি আছে না জানতে পারলে নিশ্চিত মিলির আজ রাতে ঘুম হবে না। অতিরিক্ত কৌতূহল নিয়ে মিলি ঘুমোতে পারে না। মনোযোগ সরাতে সে উপন্যাসের একটি বই নিয়ে বসেছিল। সিয়ামের একটি রিডিং রুম আছে। মাঝারি রুমটা বইয়ে একদম ঠাসা। সেখান থেকেই উপন্যাসের বইটা নিয়ে এসেছিল মিলি। তবে বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারেনি। তার মন পড়ে আছে ব্যাগের উপর। মিলি কেন যেন মনে হচ্ছে ব্যাগটা সিয়াম তার জন্য এনেছে। রাত থেকে সকাল অবধি সিয়াম মানিব্যাগ থেকে শুরু করে ঘড়ি, চিরুনি এক এক করে যাবতীয় সব জিনিস মিলিকে দিয়ে আনিয়েছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সবগুলো জিনিসই ছিল ড্রেসিং টেবিলের উপরে। মিলি ধারণা সিয়াম ইচ্ছে করে তাকে বারবার ব্যাগের কাছে পাঠিয়েছে। ব্যাগটা হাতে নিয়ে বাইরের রুমে বসেও মিলির খুলতে ইতস্ততা বোধ হচ্ছে। নীরা একটু আগেই মিলির কর্মকাণ্ড দেখে তাকে যথেষ্ট সাহস জুগিয়ে গেছে। বারবার বলেছে, তোর স্বামীর যে কোনো কিছুর উপর তোর সম্পূর্ণ অধিকার আছে বোন। তাছাড়া সিয়াম ভাই নিশ্চয়ই তোর জন্যই কিছু এনেছে, বুঝলি? নয়তো এভাবে ফেলে রাখতো না। মিলি ব্যাগটা সন্তর্পণে খুলতে ব্যাগটার মতো মুখটাও হা করে ফেলল। ভেতরে ছোট্ট একটা বক্স, সোনার ব্রেসলেট। মিলির আনন্দে চোখে জল চলে এলো। কিছুদিন আগে নীরার হাতে সেম ডিজাইনের ব্রেসলেটটা দেখে মিলির কি যে ভালো লেগেছিল। সৌরভ ভাইয়ের একচোট প্রশংসাও করে ফেলেছিল মিলি। নীরার ম্যারেজ ডেতে সৌরভ গিফট করেছিল ব্রেসলেটটা। মিলি আফসোস করে বলেছিল, তোর বরটা কত ভালো রে আপা, কি ভালো পছন্দ তার। সিয়াম কখন কিভাবে কথাটা শুনেছে কে জানে, নয়তো সেম ডিজাইনের ব্রেসলেট আনলো কিভাবে। তবে গিফটটা যে হাতে তুলে দিতে হয় এ কথা কি সিয়াম জানে না? এ নিয়ে একটু অভিমান হলেও সেসব চাপা পড়ল অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিতে। মিলি খামোক্ষাই সিয়ামের উপর রেগেছিল এতদিন। লোকটা নেহাত কম কথা বলে, নিজের মনোভাব প্রকাশ করে না, তবে মিলির খেয়াল সে ঠিকই রাখে। কথাগুলো ভেবেই মিলি লজ্জায় লাল নীল হতে শুরু করলো। সৌরভ অফিস থেকে ফিরেই মিলির পাশের সোফায় ঠাস করে বসে পড়ল। আজ তার খুব খাটুনি হয়েছে। বড় ভাইয়ের আন্ডারে কাজ করলে অন্যরা সুবিধা পায়, সৌরভ পায় অসুবিধা। প্রথম প্রথম অফিসের কেউ জানতো না সৌরভ সিয়ামের ছোট ভাই। পরে জানতেই সবাই অবাক হয়েছিল। একদিন এক কলিগ আসিফ সাহেব তো বলেই ফেলল, সিয়াম স্যার, আপনার ভাই তো সৌরভ ভাই। যদিও সৌরভ এতে ভাইয়ের উপর রাগ করে না, বরং গর্ব করে। তার ভাই নিজের দায়িত্বের সাথে কখনোই হেলাফেলা করে না। এই কারণেই নিজের ভাইকেও কোনো বাড়তি অ্যাডভান্টেজ দেয় না। সে পাশে বসা মিলির চোখ মুখ লক্ষ্য করে বলল, এত লজ্জা পাওয়ার কারণ কি বোন ভাবি? ভাই তো অফিসে, বাড়িতে থাকলে না হয় একটা সন্দেহ করা যেত। মিলি সোফার কুশন ছুঁড়ে মারল। সৌরভ গ্যাস ধরে আতঙ্কিত হয়ে বলল, ভাইয়ের মতো তুমিও ডেঞ্জারাস হয়ে যাচ্ছ নাকি? এক্ষুনি অবলা শিশুটাকে খুন করে ফেলতে। সৌরভের অভিনয় দেখে মিলি হেসে ফেলল। আপনি শিশু সৌরভ ভাই? কদিন পরে শিশুর বাবা হবেন যে। সৌরভ হাসল, তবে বুকে কোথাও চিনচিন ব্যথাটা মাথা চেড়ে দিল। নীরা কনসিভ করতে পারছে না, চিকিৎসা চলছে। তবে সৌরভ আশা ছাড়ছে না। নীরাকেও সে সাহস দেয়, ভরসা দেয়। রেনু বেগম নিজেও নীরাকে প্রচণ্ড ভরসা দেন। সারা বিকেল মিলি সিয়ামের অপেক্ষায় বসে রইল। আজকে সিয়ামের বড়সড় একটা ধন্যবাদ প্রাপ্য আছে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো, সিয়াম এলো না। মিলি কয়েকবার সিয়ামের নম্বরে কল করল, ফোন বন্ধ। রেনু বেগম চিন্তায় কান্নাকাটি শুরু করে দিলেন। তার বড় আদরের ছেলে সিয়াম, প্রথম সন্তান, প্রথম মা ডাকাটা তার মুখেই তো শুনেছিলেন। তাছাড়া সিয়ামের উপর দিয়ে কম ঝড় তো যায়নি। অতিরিক্ত চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। নীরা কোনো রকম বুঝিয়ে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিল। ঘড়ির কাঁটা 11টা ছাড়াতেই মিলিও আর কান্না আটকাতে পারল না। কোলেরে বসে ফুপিয়ে উঠল।
নীরা একবার রেনু বেগম, একবার মিলিকে সামলাতে লাগলো। সৌরভ বাইরে সিয়ামের খোঁজে বেরিয়েছে। তার ভাই কখনো এত দায়িত্বহীনদের মতো কাজ করে না। আজ কি হলো কে জানে। একটু পরপর মিলি কল দিয়ে সৌরভের কাছে আসার বাণী শুনতে চাইছে। সৌরভ নিজেও খুব দুর্বল হয়ে পড়ল। সিয়াম বাড়ি ফিরল রাত 3টের দিকে। রেনু বেগম ঘুমিয়ে পড়েছেন। তাকে ঘুমের ওষুধ খাওয়াতে হয়েছে। বয়স্ক মানুষ, এত টেনশন সহ্য হচ্ছিল না। মিলি নীরা ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের আওয়াজে ধরফর করে উঠল। সৌরভের কাঁধে হাত রেখে বাড়িতে ঢোকে সিয়াম। শরীরের তার ব্যান্ডেজ, মাথাতেও আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, নিশ্চিত পায়েও লেগেছে। মিলি তার অবস্থা দেখে হাঁসফাঁস করে উঠল। সুস্থ সবল মানুষটা অফিসে গেল, ফিরল কিনা এইভাবে। সিয়াম বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিল। খুব গভীর কোনো ক্ষতি হয়নি, তবুও যা হয়েছে কমও বলা যায় না। ফোনটা রাস্তায় পড়ে ভেঙে গেছে বিধায় বাড়িতে কল করে জানাতে পারে না। রুম অব্দি সৌরভ পৌঁছে দিয়ে গেছে। সিয়াম আস্তে আস্তে বিছানার দিকে এগোলো। তখনই মিলি হুড়মুড় করে রুমে ঢুকলো। হড়বড় করে বলল, কোথায় ছিলেন আপনি? কিভাবে ব্যথা পেলেন? ঠিক মতো চলাফেরা করতে পারেন না? ফোন কোথায় থাকে? দরকারের সময় বন্ধ থাকলে এমন ফোন ব্যবহারের কি দরকার? কাণ্ড জ্ঞানহীন মানুষ কোথাকার। বাড়িতে সবাই টেনশন করে জানেন না? সিয়ামের সকাল থেকেই মেজাজ গরম। অফিসে যাওয়ার পরে আরিয়াকে সিয়ামের সকাল থেকেই মেজাজ গরম। অফিসে যাওয়ার পর আরিয়াকে দেখেছে সে। দেশে এসেছে মাসখানেক হবে। এর মাঝে দুবার দেখা হলো। তবে আজ আরিয়ার সাথে ইশতিয়াক ছিল। হাত ধরে কেমন হেসে হেসে কথা বলছিল। সিয়ামের সহ্য হয়নি সেসবে। কেন সহ্য হবে তার? বেঈমানরা কেন এত ভালো থাকবে? অফিসে সারাদিন সেই দৃশ্য চোখে ভেসেছে। আসার পথেও তাই। গাড়ি রাস্তা ছেড়ে মোটা গাছটার সাথে বাড়ি খাবার পরেই না তার হুঁশ ফিরল। তবে মিলিকে দেখে আবার সেসব মনে পড়ল সিয়ামের। একসময় আরিয়াও তার মতো এমন চিন্তা করত। একবার বাইক অ্যাক্সিডেন্ট করায় ঠিকভাবেই উদ্বিগ্নতা প্রকাশ করেছিল। কিন্তু পরে তা সিয়াম জানল আরিয়ার সেসব ছিল চিন্তা, ভালোবাসা, কেয়ার, সব ছিল নাটক, অভিনয়। মাথার যন্ত্রণা বাড়ল সিয়ামের। মৃদু চিৎকারে গম গম সুরে বলল, আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোমায়? আমি বলেছি? বলো, কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলো তুমি? মিলি মিনিট দুয়েক থমকানো চোখে তাকিয়ে থাকলো। তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন। এর মাঝে কখনো সিয়াম এত রুট ব্যবহার করেনি। কদিন আগে যখন রাতের খাবার ডালে ঝালের পরিমাণ বেশি হলো, তখন কাজের মেয়েটাকে কি ধমকালো সিয়াম। বলল সে আজ ভাতই খাবে না। অথচ মিলি বলতে বিনা বাক্যে সেই ঝাল ডালই খেলো। মিলির ধারণা হয়েছিল সিয়াম অন্য সবার সাথে এমন ব্যবহার করলেও তার সাথে করবে না। কিন্তু মিলির ধারণা ভুল। এই সামান্য কারণে সিয়াম এভাবে বলল। মিলি এক ছুটে রুম ছেড়ে বেরিয়ে গেল। ঢের শিক্ষা হয়েছে তার। আতাউর রহমানের ঘুম খুবই হালকা। আশেপাশে একটু আওয়াজ হলেই তার ঘুম ভেঙে যায়। বয়সের দোষে কিনা জানা নেই, তবে একসময় যুবক বয়সে তিনি প্রচুর ঘুমোতে পারতেন। হলে থাকতে বন্ধু মহলে তার নাম ডাকা হতো ঘুম পাগলা। ফোনের রিং 2 থেকে 3 বার বাজার আগেই তার ঘুম ভেঙে গেল। ভোর প্রায় হয়ে এসেছে। এত সকালে কেউ কাউকে কল করে বলে আতাউর রহমানের জানা ছিল না। তবে কারো বিপদ আপদ হলো কিনা এই ভাবনায় তাড়াহুড়া করে বিছানা ছেড়ে পাশের টি টেবিল থেকে ফোন তুলে নিলেন। কল করেছে মিলি। কল ব্যাক করতে না করতেই মিলি ফোন ধরল। বাবা? আতাউর রহমানের বুক ধক করে উঠল। মিলির কণ্ঠ ভেজা, কেঁদে যে হয়তো অনেকক্ষণ। তিনি বললেন, কি হয়েছে বুড়িমা, কাঁদছিস কেন? মিলি নাক টানল। সেসব কথা পরে বলবো, আগে তোমায় একটা প্রশ্ন করি, উত্তর দাও। বল বুড়িমা, কি প্রশ্ন?
আতাউর রহমানের উদ্বিগ্ন গলা শোনা গেল। মিলি বলল, সিয়ামের সাথে আমার বিয়ে কেন দিলে? মানে? সিয়াম সাহেব বিবাহিত লোক, আমার চেয়ে বয়সও তার অনেক বেশি। তার বউ তাকে ধোঁকা দিয়েছে কি দেয়নি সেটা আমার ভালোভাবে জানা নাই। ওনারা এ বিষয়ে যা বলেছেন তাই জেনেছি। এক্ষেত্রে সিয়াম সাহেবেরও দোষ থাকতে পারে, তাই না? তিনি আমাদের বাড়িতে এসেছেন হাতে গোনা কয়েকবার। তোমার সাথে সৌজন্যমূলক কথা ছাড়া কখনো বাড়তি কথাও হয়নি। তাছাড়া তার স্বভাব সম্পর্কে তুমি জানো, কম কথা বলা, উগ্র মেজাজি মানুষ। তারপরও আমার বিয়ে ভাঙার সাথে সাথে তার সাথে কেন আমার বিয়ে দিলে? তাকে এত ভরসা করার কারণ কি? আতাউর রহমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভেবেছিলেন কি না কি। বললেন, সিয়ামের সাথে ঝগড়া হয়েছে? হুম। তবে সে আমার সাথে খুবই রূঢ় ব্যবহার করেছে বাবা, খুব বেশি। অথচ এমন ব্যবহার করার মতো কারণ ঘটেনি। আমি তার বিয়ে করা বউ, তার জন্য চিন্তা করার অধিকার কি আমার নেই? আতাউর রহমান হাসলেন। অবশ্যই আছে। মিলি গম্ভীর গলায় বলল, হাসবে না বাবা, বিষয়টা খুব সিরিয়াস। আমি সিয়াম সাহেবের উপর খুব রেগে আছি, তাকে খুব খারাপ ভাবছি। কিন্তু তার আগে আমি জানতে চাই, আমার বাবা কেন তাকে এত পছন্দ করে? তার কি এমন গুণ আছে যা আমার চোখে পড়েনি অথচ তোমার চোখে পড়ল? আতাউর রহমান মৃদু গলায় বললেন, ভালোবাসার গুণ। ভালোবাসার? তোর মনে আছে বুড়িমা, মীরার বিয়ের মাস দুয়েক পরের কথা, তুই তখন হোস্টেলে থাকতি। আমি একবার হাসপাতালে গেলাম সিয়ামের জন্য, মনে আছে তোর? হ্যাঁ বাবা, লোকটা অসুস্থ হয়েছিল বোধ হয়, তাই না? অসুস্থই বলা যায়। তবে কেন হয়েছিল জানিস? আমি কিভাবে জানব? সিয়ামের প্রথম স্ত্রী আরিয়া যেদিন তাকে ছেড়ে গেল, সেদিন সারাটা বেলায় পাগলের মতো তাকে খুঁজেছিল সিয়াম, জানিস? অথচ আরিয়া নামক মেয়েটা কিন্তু চিঠিতে স্পষ্ট লিখে দিয়েছিল সে সিয়ামের বন্ধু ইশতিয়াকের হাত ধরে পালাচ্ছে। সিয়াম কিছুতেই বিশ্বাস করতে চায়নি সে কথা। কি পাগলের মতো কেটেছিল ছেলেটা। একসময় অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। বিশ্বাস ভাঙার যন্ত্রণায় ছটফট করতে দেখেছিলাম তাকে। প্রচণ্ড ভালোবাসত সে আরিয়াকে। সেদিন কেন যেন আমার মনে হয়েছিল ছেলেটা ভালোবাসতে জানে, নিজের চেয়েও বেশি। তবে তার ভালোবাসা সে অপত্রে দান করেছিল। তোর বিয়ে ভাঙার পর যখন মীরা আর তার শাশুড়ি প্রস্তাবটা দিল, আমি সাথে সাথে লুফে নিলাম। তোর জন্য, সাথে সিয়ামের জন্য। আমি জানি আমার মেয়েটা একসময় ঠিক সিয়ামের সুপ্ত ভালোবাসাকে নিজের দখলে নিতে পারবে। আর ওই যে ছেলেটা, তাকে আবার বিশ্বাস করতে শেখাবে। মিলি অভিমানী গলায় বলল, তবুও আমি তার উপর রেগে আছি বাবা। সে আমার সাথে কেন এমন ব্যবহার করলো? আতাউর রহমান এবার শব্দ করে হাসলেন। বুড়িমা, রাগ ভাঙাতে কি করতে হবে বল? ফুচকা কিনে পাঠাবো? মিলি উত্তর দিতে পারল না। পিছনে সিয়াম এসে দাঁড়িয়েছে। মিলি বলল, পরে কথা বলছি, রাখো। সিয়াম বেশ কিছুক্ষণ নিঃশব্দে কাটালো। নিজেকে ধাতস্থ করে বলল, সরি। মিলি সে কথার ধারে কাছেও গেল না। বলল, আমাকে আপনার অপছন্দ কেন? আমি দেখতে খারাপ, অসুন্দর? মানে? মিলি সরু চোখে তাকালো। সোজা সাপটা কথা বলুন, বিয়েটা কি এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে আছে আপনার? থাকবে না কেন? চেষ্টাই তো দেখতে পাই না। সিএমের গলার স্বর নমনীয় হলো। মিলি, তুমি তো জানো আমি এরকমই। কেমন? সিএমের অস্বস্তি লাগছে। সে ভেবেছিল এসে সরি বলেই চলে যাবে। তখন ওভাবে কথা বলার পরবর্তীতে তার নিজেরই খারাপ লেগেছে। কেমন কাঁদছিল মেয়েটা। সরি বলতে সে নিজেই ফেসে যাবে ভাবেনি। মিলি আবার বলল, আমি আপনার কি হই বলুন তো? সিয়াম ইতস্তত ভঙ্গিতে বলল, তোমাকে দেখতে খুব শান্তশিষ্ট মেয়ে মনে হতো মিলি, কিছুটা ভীতু ধরনের, কিন্তু এখন মনে হচ্ছে তুমি পুরো উল্টোটা। মিলি মৃদু হাসল। আসলেই ভীতু মেয়ে আমি। আপনাকে প্রথম প্রথম কি যে ভয় পেতাম, এখন পাও না? মিলি উত্তর না দিয়ে আবারও হাসল। বলল, তখনকার প্রশ্নের উত্তর বললেন না? এবার সিয়াম হাসল। তার হাসি মুখ এই প্রথম দেখল মিলি। বেশ মিষ্টি লাগে তখন দেখতে। সিয়াম বলল,
কাল ফুচকা খেতে নিয়ে যাব, তাহলে চলবে? ঘুম থেকে উঠে মিলি টেবিলের উপরে একটা খাম দেখতে পেল। সিয়াম রেখে গেছে। তার হাতের লেখা অত্যধিক ভালো, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, রেণু বেগম বলেছিলেন একদিন। অন্যদিকে মিলি মোটামুটি ধরনের ছাত্রী, যেমন তেমন টেনে টুনে পাশ করে এসেছে। হাতের লেখা কাকের ঠ্যাং বগের ঠ্যাং। সিয়ামের হাতের লেখা দেখেই মিলির হিংসে লাগলো। চিঠিতে পুরো সম্বোধন নেই। সে লিখেছে, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো সেটা আমি জানি না, তবে এ কদিনে এটুকু নিশ্চয়ই জেনেছ, আমি সহজে কারোর সাথে মিশতে পারি না, মনের কথা গুছিয়ে বলতে পারি না। কাল হাজার চেষ্টা করেও আমি নিজের জমিয়ে রাখা কথাগুলো বলতে পারিনি, কিন্তু তোমার জানাটা দরকার। তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমরা মানি বা না মানি। আরিয়ার কথাটা হয়তো তুমি শুনেছ, আমার মায়ের পছন্দের মেয়ে, হুট করে বিয়ে, সংসার, তারপর কিন্তু সবার জানার বাইরে আরও কথা আছে। আরিয়ার সাথে বিয়েটা আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। আমরা তখন সবে ভার্সিটিতে উঠেছি। আমার শত গম্ভীরতা, ইন্ট্রোভার্ট স্বভাবকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল দুটো মানুষ, আরিয়া আর ইশতিয়া। ভার্সিটির প্রতিটি মানুষের মুখে মুখে তখন আমাদের বন্ধুত্বের কথা ঘুরে বেড়ায়। এর ফাঁকে হঠাৎ আমার আর আরিয়ার প্রণয়ের গল্পের শুরু হলো। ইশতিয়াক নিজেও সাহায্য করত। ভার্সিটিতে এসে ইশতিয়াক গেল আমেরিকা। আরিয়ার স্টাডি চলছে, হায়ার স্টাডির জন্য। আমার বাবা তখন সবে গত হয়েছিলেন, সংসারে টানা পড়েন। বিদেশে যাওয়ার কথা থাকলেও বাবার মৃত্যুতে সেই ইচ্ছেও বাবার সাথে দাফন করতে হলো। বাবার ব্যবসার হাল ধরলাম, পড়াশোনাও চালিয়েছিলাম। আরিয়ার সাথে সম্পর্ক তখন জোয়ার ভাটার মতো, কখনো রাগ ঝগড়া অভিমান, আবার ক্ষণেই সব ঠিক। দেখতে দেখতে সময় গড়ালো। আমার নিষেধ সত্ত্বেও মা আমার জন্য মেয়ে দেখতে গেল। কাকতালীয়ভাবে সে মেয়েটা ছিল আরিয়া। বিয়ে উপলক্ষে যখন ইশতিয়াক দেশে এলো, আমি এক মুহূর্তও ভাবিনি সে আমার জীবনে বন্ধুত্ব বেশহারি শত্রু হবে। তারপরের গল্পটা খুব সাদামাটা। বিয়ে, সংসার, বিশ্বাস ভাঙন, ব্যাস সব শেষ। আমি নিজেই আর নতুন করে শুরু করতে চাইনি, তবে করতে হলো। ভাগ্যের খেলই বলতে পারো। আমি জানি সবাই আরিয়া হয় না, আমি জানি সবাই বিশ্বাস ভাঙে না, তবুও ভয় হয়। তোমাকে আমি বিশ্বাস করতে চাই মিলি, কিন্তু কোথায় যেন বাধা, শক্তপোক্ত বাধাটাকে আমি কিছুতেই ডিঙোতে পারছি না। তুমি কি সাহায্য করবে মিলি? দোকানটা ছোট্ট, সামনে কাঠের ছোট্ট ছোট্ট দুল। দু একজনের স্কুল ছাত্রীরা ফুচকা খাবার প্রতিযোগিতা করছে। সিয়াম প্রথমে এসেই কপাল কুঁচকাল। এসব খাবার পছন্দ তোমার? পেট খারাপ হবে না? কপট রাগের ভঙ্গিমা করল। ফুচকা নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না। কি টেস্টি, আপনি জানেন? কখনো খেয়েছেন? সিয়াম গম্ভীর গলায় বলল, আমি এসব খাই না। আজ খান, একবার খেয়ে দেখুন। সিয়াম উত্তর না দিয়ে বলল, মেয়েদের নাকি ফুচকা আইসক্রিম এই টাইপের খাবারে পছন্দের শীর্ষে থাকে, ফুচকার বদলে আইসক্রিম খেতে যাবে? মিলি প্রতিবাদ করল, হুম, এমন বিটলামি করা একদম চলবে না। কাল রাতে যে ফুচকার কথা বললেন, আজ আবার সে কথা বদলে গেল কেন? সিয়াম নমনীয় গলায় বলল, এটা কত অস্বস্তিকর দেখছো না? তাছাড়া আগের বার তো ঝালে লাফালাফি করছিল, মনে নেই? আপনি দেখেছিলেন আমায়? উনি তো তখন আপনার বউ ছিল, তাকে ফেলে আমাকে দেখার সময় ছিল নাকি? সিয়াম সামান্য হাসল, বলো কি? কোন বউ? মিলি বলল, আজ আপনি এত কথা বলছেন কিভাবে বলুন তো? আপা বা মা দেখলে হার্ট ফেল করতো শিওর। সিয়াম বেশ মজা পেল। আচ্ছা, তুমি করলে না কেন? কি হার্ট ফেল? হ্যাঁ। করলে খুশি হবেন? সিয়াম ভ্রু কুঁচকাল। তোমার তাই মনে হয়? কথা সুর গম্ভীরতায় রূপ নেবার আগে মিলি শব্দ করে হাসল। আরে আমি তো মজা করছি, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? আইসক্রিম খেতে পারিনি তাই? সিয়ামের হুট করে মুড অফ হয়ে গেল। সে বলল, আমি আইসক্রিম খাই না। মিলির সাথে সাথে লাফিয়ে উঠল।
আমিও তো খাই না। আমাদের দুজনের কত মিল দেখছেন। সিয়ামের মন খারাপের পরিমাণ দ্বিগুণ হলো। আরিয়া আইসক্রিম পছন্দ করত। দুজনে বাইরে বেরোলেই সে বায়না করত। বাচ্চাদের মতো খেতে গিয়ে মুখের চারপাশে লাগিয়ে ফেলত। মিলি সিয়ামের অন্যমনস্কতা লক্ষ্য করে বলল, কারো কথা মনে পড়েছে? প্রথম স্ত্রীর কথা? তার বুঝি ফুচকা পছন্দ ছিল না? সিয়াম বলল, তোমার হিংসে হচ্ছে না? আশ্চর্য, আমার হিংসে হতে যাবে কেন? আপনার কাউকে মনে করাতেও নিষেধাজ্ঞা দেব নাকি? সিয়াম অবাকের চোখে তাকালো। তার কলিগ রায়হানের বউ লিয়া, রিলেশন করে বিয়ে তাদের। একদিন রায়হান তার সামনে এক্স গার্লফ্রেন্ডের নামটা উচ্চারণ করেছিল, কি করেনি। ওরি মুড়ি করে পালাতে হয়েছিল বেচারা। এখনো মাঝে মাঝে পিঠে হাত দিয়ে সেই বিখ্যাত ঝাড়ুর বাড়ির কথা স্মৃতিচারণ করে। আর এদিকে এই মেয়েটা কিনা এত স্বাভাবিক, তবু খুব অদ্ভুত মেয়ে মিলি। অদ্ভুত বলতে ভালো না খারাপ? ভালো। মিলি খিলখিলিয়ে হাসল। কিছুটা পাখির কলরবের মতো শোনা গেল। মিনিট খানিক চুপ থেকে মিলি বলল, এখন থেকে মনের ভিতরে কোনো কথা পুষে রাখবেন না। নির্দ্বিধায় আমায় বলবেন, আমি কিচ্ছু মনে করব না। কিছুটা দুষ্টুমি করে বলল, হিংসেও করব না? হিংসেও করব না। বাড়ি ফিরতে ফিরতে মিলিদের বিকেল গড়িয়ে সন্ধে হলো। সিয়ামকে মিলির সাথে বাড়িতে ঢুকতে দেখে রেনু বেগম আর নীরা দুজনেরই চোখ বেরিয়ে আসার উপক্রম। নীরা তো পারলে কেঁদেই ফেলে। মিলিকে চেপে ধরল। সিয়াম সোজা নিজের ঘরে ঢুকল। রেনু বেগম নিজেও তৃপ্তির হাসি হেসে চলে গেলেন। নীরা উচ্ছ্বসিত গলায় বলল, সিয়াম ভাই তোকে ঘুরতে নিয়ে গেছিল বোন? সত্যি? মিলি কিছুটা রহস্য করে বলল, ঘুরতে নিয়ে যায়নি তো আপা, ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল। নীরা হাসল। একই তো কথা, সিয়াম ভাই তোর সাথে সহজ হচ্ছে বল। মিলি সে কথায় মিষ্টি হাসল, বলল, তোর আর মায়ের জন্য ফুচকা এনেছি আপা। নীরা আরেকটু খুশি হলো বোধ হয়। তুই মাকে আন্টি ডাকতি না বোন, আজ মা ডাকছিস যে? এখন থেকে মা ডাকবো ভাবলাম। কেন, তুই ভাগ দিবি না মায়ের? নীরা খুশিতে জড়িয়ে ধরল। তার আজ এত খুশি লাগছে কেন কে জানে। দুটো মানুষই যে তার পছন্দের। একজনের প্রতি রক্তের টান, অন্যজনের প্রতি মমতার। মানুষটাকে নিশ্চোখে ভেঙে গুড়িয়ে পড়তে দেখেছিল বলেই হয়তো এত মমতা কখন কিভাবে যেন তৈরি হয়ে গেছে। খুশিতে তার গলা ধরে এলো। আমি খুব খুশি হয়েছি বোন, খুব খুশি। তোরা খুব ভালো থাকবি দেখিস, সাথে ভালো রাখার দায়িত্বটাও নিস। রাতে এ বাড়িতে সবাই একসাথে খাবার খায়। সিয়ামও থাকে। তাকে তো সচরাচর সবার মাঝে পাওয়া যায় না। অফিস টু নিজের রুম ছাড়া তাকে অন্য কোথাও খুব একটা দেখা যায় না। মীরা সবার খাবার তুলে দিতে দিতে মিলিকে উদ্দেশ্য করে বলল, তুই বসছিস না কেন বোন? মিলি একপাশে দাঁড়িয়েছিল। খুশিতে আজ তার মন পেট সব ভরে গেছে। সিয়ামের আজকের সহজ ব্যবহারে সে প্রচণ্ড খুশি হয়েছে। এমনিতেও সে খাবার দাবারের ব্যাপারে খুব উদাসীন। বাড়িতে থাকতে বাবা জোর করে খাওয়াতো, নয়তো মা বক বক করতে করতে মাথা খেত। সে বলল, খিদা নেই আপা, পেট ভরা। রেনু বেগম ধমকালেন, খাবি না কেন শুনি? না খেয়ে পেট ভরে কিভাবে তোর? এক্ষুনি প্লেট নিয়ে বস। তোর মা বাড়িতে জোর করতো, এখন আমি আছি না আরেকটা মা, না খেয়ে থাকতে দেব? মিলির বেশ ভালো লাগলো তার কথা। এমন শাশুড়ি কজন পায়? হাতে গোনা কয়েকজন পায় বোধ হয়। মিলির বান্ধবী রিমা, যার বিয়ে হলো মাস 6 আগে। কি দজ্জাল শাশুড়ি পেয়েছে সে, কথায় কথায় বাপের বাড়ির খোঁটা দেয়। সেসব দেখে তো মিলি ভয়েই মরে যেত। না জানি কেমন শাশুড়ি জোটে কপালে, কিন্তু এখন মনে হচ্ছে শাশুড়ি না, সে আরেকটা মাই পেয়ে গেছে। সে বলল, আজ ভালো লাগছে না মা। তার কথার প্রত্যুত্তরে রেনু বেগম বা নীরা কেউই কিছু বলতে পারল না। তার আগেই সিয়াম হাত টেনে তাকে পাশের চেয়ারে বসিয়ে দিল। প্লেট ভর্তি খাবার সাজিয়ে সামনে দিয়ে বলল, চুপচাপ খাবার খাও। শরীরের অবস্থা দেখেছ, টোকা দিলেই পড়ে যাবে। একটু সামান্য কথার মাঝে কি ছিল কে জানে। মিলি তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। নীরা সৌরভ মুখ টিপে হাসল। সিয়ামের ইদানিং ব্যস্ততা বেড়েছে।
সেই যে সাত সকালে অফিসে ছোটে আর ফিরে সেই রাত করে। অফিস থেকে ফিরে এত ক্লান্ত থাকে যে দুগাল খেয়ে ঘুমিয়ে পড়ে। মিলির সাথে খুব একটা কথাবার্তা হয় না, মাঝে মাঝে দু একটা হুঁহা চলে। আজ সিয়ামের কাজ তাড়াতাড়ি শেষ হতেই সে বাড়ির পথে ছুটল। তবুও বেশ রাত হয়ে গেল। ডিনার শেষে সবে ল্যাপটপ খুলেছে, তখনই মিলির কথা মনে পড়ল। এই তো দুদিন আগে মেয়েটা কেমন আবদারি সুরে মুভি দেখার কথা বলেছিল। সিয়ামের সময় না থাকায় সে সাথে সাথে নাখোঁজ করে দিয়েছিল। মেয়েটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেলেও পুনরায় আর একটা বাক্য উচ্চারণ করেনি। সিয়াম ল্যাপটপ বন্ধ করে রুম ছেড়ে বের হলো। মিলি এখনো রুমে আসেনি। এত রাতে বাইরে কি করছে কে জানে। মা নীরাও তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে ডাইনিং রুমের সামনে গিয়ে ডাকলো, মিলি। মিলি টেবিলে সব খাবার গুছিয়ে ফ্রিজে তুলছিল। মায়ের শরীরটা আজ খারাপ। কাজের মেয়েটাও ছুটিতে আছে, তার ছোট ভাইটা অসুস্থ। সব কাজ মিলিকেই করতে হচ্ছে। নীরাকে মিলি ইচ্ছে করেই এদিকটায় আসতে দেয়নি। সে কনসিভ করেছে শোনার পর থেকে তাকে কেউ কোনো কাজ হাতে লাগাতে দিচ্ছে না। এত সাধনার ফল। ডাক্তারের পিছনে কম দৌড়াদৌড়ি তো করেনি। নীরা মাঝে আশাই ছেড়ে দিয়েছিল, শুধু আশা ছাড়েনি সৌরভ। সে নীরাকে কতটা যে সাপোর্ট দিত মিলি তো দেখেছে সব। আতাউর রহমান আর মিলির মাও এসেছিলেন নীরার খবরটা শোনার পর। খুশি হয়েছিলেন বইকি। মিলিকে ভালোবাসে বলে নীরাকে কম ভালোবাসে না। দুটো মেয়েকে বুকে জড়িয়ে আতাউর রহমান আধা ঘন্টা প্রায় চুপ করেই ছিলেন। সিয়াম এসে বিনম্র শ্রদ্ধায় সালাম জানিয়েছিল, টুকটাক আলাপ করেছিল। মিনির মা তখনই বুঝেছিল সিয়াম বদলেছে, বদলাচ্ছে। নয়তো যে ছেলে দেখা হলে সামান্য সালামটুকু দেয় না, সে আজ এত কথা বলে কিভাবে? এ মিলির কেরামতি ছাড়া হতেই পারত না। আতাউর রহমান নিজেও যে খুশি হয়েছিলেন সেটা তার মুখ দেখেই বোঝা গিয়েছিল। এক ফাঁকে মিলিকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তুই ভালো আছিস তো বুড়িমা? মিলি তখন মিষ্টি হেসে বলেছিল, ভালো থাকার ব্যবস্থাটা আমার বাবা নিজের হাতে করেছে, সেখানে আমি ভালো না থেকে পারি? পুরনো কথা ভাবার মাঝে সিয়াম এসে উপস্থিত হলো। ডাকছি যে উত্তর দাও না কেন? খেয়াল করিনি। একটু থেমে আবার বলল, কেন ডেকেছিলেন? রুমে চলো। কেন? দরকার আছে। কিসের দরকার? সিয়ামের চোখ তখন দুষ্টুমি খেলছে। কেন দরকার থাকতে পারে না? আফটার অল আমরা হাজব্যান্ড ওয়াইফ। মিলি অভিমানে যেন নুয়ে পড়ল। এতক্ষণে শক্ত হয়ে কথা বলল, এবার অভিমানী গলায় শোনা গেল, আমি আপনার ওয়াইফ? এই কথা মনে থাকে আপনার? মনে পড়ে কখনো? এতটুকু কথাও তো বলেন না। সারাক্ষণ কি কাজ কাজ আর কাজ। রাগ করেছ নাকি? না, যে রাগ বুঝে না তার উপরে রাগ করা যায়? শ্রিয়া মৃদু হাসল। ঠিক সেই মুহূর্তে মিলির রাগ পড়ে গেল। এত সুন্দর করে কেউ হাসলে সামনের মানুষটা গলে পানি হয়ে যায় না? এটা লোকটার নতুন কৌশল কিনা কে জানে। সিয়াম বলল, আসো রাগ দূর করি, আজ সারা রাত মুভি দেখি, দেখবা? মিলি লাফিয়ে উঠল, সত্যি? আপার মাকেও ডেকে আনি, সবাই মিলে দেখি। মীরা অসুস্থ না, মায়েরও তো শরীর খারাপ, তারা আসবে? বলে দেখি সমস্যা কোথায়। সিয়ামের কথা আর অপেক্ষা না করে মিলি ছুট লাগালো। সিয়ামের ঠিক তখনই মনে হলো মেয়েটা আরিয়ার চেয়ে একটু আলাদা না, পুরোপুরি আলাদা। আরিয়া কখনো তাদের দুজনের মাঝে অন্য কাউকে অ্যালাউ করতো না, মাকে তো নাই। বিয়ের পর মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তার। দূরত্বটা এখনো যদিও আছে, ঘোচানো আর সম্ভব হয়নি। রেনু বেগম বা নীরা কেউ এলো না, তবে রেনু বেগম খুশি হলেন খুব। মিলি তাকে বলতেই তিনি খুশিতে মিলির মাথায় হাত ছোঁয়ালেন, বললেন, তুই বলেছিস এতেই আমি খুশি হয়েছি মা। তবুও মিলি কি নাছোড় বান্দা। অতঃপর যেমন তেমন বুঝ দিয়ে তাকে ঘরে পাঠানো হলো। ঠিক করা হলো দিনের বেলায় তিনি মিলির সাথে অবশ্যই মুভি দেখবেন। কাঁথা টেনে শুধু মুখটা কোনো মতে বাইরে রেখেছে মিলি। তারা দেখছে হরর মুভি।
সিয়াম নিষেধ করেছিল একবার, মিলি শোনেনি। অথচ এখন রীতিমতো ভয় কাঁপছে। সিয়ামের এক হাত খামচে দফারফা করে ফেলেছে। সিয়াম হাতের দিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস ফেলল। অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা ছাড়ানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। মিলি আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। সে একটু বিরক্ত হয়নি, বলল, এত যখন ভয় পাচ্ছ তখন মুভিটা বদলে দেই, অন্য কিছু দেখি না হয়। মিলি সাথে সাথে প্রতিবাদ করল, এই না না না, একদম না, আমার হরর মুভিই পছন্দ। ভয় পাচ্ছ যে? ভূতের মুভি দেখে তো ভয় পাওয়ার জন্যই নাকি? ভয় না পেলে মজা পাওয়া যায়? আচ্ছা, মুভি দেখার পর রাতে ঘুম হবে তো? শুনলাম যেদিন রাতে এসব দেখো সেদিন নাকি ঘুমোতেই পারো না। ওয়াশরুমে গেলেও দরজার সামনে কাউকে দাঁড় করিয়ে রাখো। সিয়ামের রসিকতা মাখা কথাগুলো শুনে মিলি মাথা তুলে তাকালো। আপনি কি করে জানলেন? সেদিন নীরা বলেছিল সৌরভকে, যাওয়ার পথে শুনলাম। কিছুটা দুষ্টুমি করে আবার বলল, আমি কিন্তু মুভি দেখার পরেই ঘুমিয়ে পড়ব। আমাকে রাতে একদম জ্বালাতে পারবে না, ভয় পেলেও না। কেন কেন পারবো না? বন্ধুকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? সিয়াম কিছুটা অবাক হয়ে বলল, বন্ধু? হ্যাঁ, আমরা তো বন্ধু। বলেন, একজন বন্ধুই আরেকজন বন্ধুর সাথে নিজের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতে পারে, তাই না? তাছাড়া একজন হাজব্যান্ড ওয়াইফের মাঝেও বন্ধুত্বের সম্পর্ক থাকাটা খুব জরুরি, যাতে একজন আরেকজনকে বুঝতে পারে, তার ইচ্ছার গুরুত্ব দিতে পারে। যদিও এর মাঝে সমঝোতার দরকার আছে। ধরুন, একজনের কোনো একটা জিনিস বা কাজ খুব অপছন্দের, কিন্তু ওই কাজটা অন্য ব্যক্তির পছন্দের, তখন একজনকে তো সমঝোতা করতে হবে, তাই না? নিজের অপছন্দের কাজটার বিনিময়ে যদি অপরজনের মুখে হাসি ফোটানো যায়, তবে ক্ষতি কি? তবে সমঝোতা সবসময় যদি একজনই করে, তবে সম্পর্কে তিক্ততা আসতে পারে। এক্ষেত্রে দুজনকেই সমান এফোর্ট দিতে হবে। বাহ, তোমার তো এসবে দেখি বেশ অভিজ্ঞতা আছে। বয়ফ্রেন্ড কয়জন ছিল বলো তো? থাকলেই বাকি, আপনি তো এসবে কোনো মাথা ব্যথায়নি। কে বলল? মিলি বলল, আমি বুঝেছি, কাউকে বলতে হবে কেন? সিয়াম হাসল। মুভি দেখার সময় এত কথা বলো কেন? যাতে ভয় না পাও? সিয়ামের ফাজলামো বুঝে মিলিও হাসল। কাঁধে মাথা রেখে ল্যাপটপে দৃষ্টি রাখল। তবে অন্যজনের দৃষ্টি তখনও তার উপরই ঘুরছিল। সিয়ামের কাজিনের বিয়ে ঠিক করা হয়েছিল এই মাসের শেষে, 25 তারিখ। সিয়ামও সে মতে অফিসের কাজগুলো সব গুছিয়ে রাখছিল। মা খুব করে বলে দিয়েছে এবার বিয়েতে তাকে যেতেই হবে। কোনো আত্মীয় স্বজনের কোনো রকম অনুষ্ঠানে সিয়ামের দেখা মিলে না। এ নিয়ে সবার কত আফসোস। সিয়াম নিজেও ঠিক করেছিল যে সে যাবে, কিন্তু ঝামেলা বদল অন্য জায়গায়। বরপক্ষের আমেরিকা প্রবাসী মামার ছুটি প্রায় শেষ। বিয়ে অবধি থাকতে পারবে না, ছেলেও মামাকে ছাড়া বিয়ে করবে না। অনেক তর্ক বিতর্ক ঝামেলার পর ঠিক হলো বিয়ে হবে সামনের সপ্তাহে। কনে পক্ষ একটু মনক্ষুণ্ণ হলেও কিছুই করার নেই। ছেলে মেয়ের বহু বছরের সম্পর্কের বিয়ে, ভাঙার উপায় নেই। বিয়ে দিতে না চাওয়ায় এর আগেও কনে একবার সুইসাইড চেষ্টা করেছিল। সিয়াম বেঁকে বসতেই রেনু বেগম বাদ ছাড়লেন। সিয়ামও কথা শোনার পাত্র নয়। এক সপ্তাহ তার খুব কাজের চাপ, এর মাঝে একটা দিনও ছুটি নিতে পারবে না। রেনু বেগম ব্যর্থ হয়ে মিলিকে ঘরে পাঠালো। সিয়াম তাকে দেখেই বলল, একদম আমায় জোর করবে না মিলি, আমি কিছুতেই যাব না। মিলি ভাবলেশীন বলল, আপনাকে জোর করব কেন? আপনি কি ছোট বাচ্চা? সিয়াম অবাক হলেও কিছু বলল না। মা মিলিকে ঘরে সিয়ামকে রাজি করাতেই পাঠিয়েছে। সিয়াম স্পষ্ট শুনেছে সে কথা। তবে হুট করে মেয়েটার উল্টো গান গাওয়ার মানে কি? সিয়াম অফিস থেকে ফিরল বিকেলবেলা, যদিও দুপুরেই আসার কথা ছিল। তবে পথিমধ্যে শপিং মলের কাছে ঘেরা দোকানগুলোর দিকে তাকিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। বাড়ি ফিরে মিলিকে কোথাও দেখতে পেল না। এই হয়েছে আরেক জ্বালা। সেদিন নিষেধ করার পর থেকে মিলি পারলে যেন সিয়ামের সামনেই আসে না, লুকিয়ে চুপিয়ে ঘুরে বেড়ায়, কথাও বলে না। সিয়াম দু একটা বললে সে যেন আরো কম বলে। কদাচিৎ দেখা সাক্ষাৎ হলেও মুখটা বেলুনের মতো ফুলিয়ে রাখে।
হাতের ব্যাগটা বিছানার উপরে ফেলে ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ। ভেতরে মিলি আছে। এত বেলা করে গোসল করে কেন কে জানে। মেয়েটার তো আবার ঠান্ডার ধাঁচ। এই ভয়ে আইসক্রিম পর্যন্ত খায় না। অসুখ বিসুখ করলে তখন কি হবে। সে গায়ের ঘামে ভেজা শার্টটা খুলে তোয়ালে গলায় পেঁচালো। অফিস থেকে ফিরে গোসল না করলে তার ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। মিলি বেরোলো আরেকটু পর। সিয়ামকে সম্পূর্ণ ইগনোর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজতে লাগলো। চুল থেকে টপটপ পানি পড়ছে তার। জামার পিছন সাইড পুরো ভিজে গেছে। ভেজা জামা ভেদ করে ভেতরের অন্তর্বাসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। সিয়াম দ্রুত চোখ ফিরিয়ে নিল, তবে বেহায়া চোখ। ওয়াশরুমে ঢোকার আগে আরো কয়েকবার আর চোখে তাকালো। বেরিয়ে দেখলো মিলি হাওয়া। বিছানার উপর ব্যাগটা তেমন ভাবে পড়ে আছে। সিয়াম বিরক্তিতে লম্বা শ্বাস নিল। রাতে খাবার সময় সিয়ামকে না দেখতে পেয়ে রেনু বেগম বললেন, সিয়াম আসছে না কেন, খাবে না? মিলি গোমরা মুখেই বলল, জানি না। সৌরভ পাশে বসে খাবার চিবাতে চিবাতে বলল, বা আজকাল বোন ভাবির উপর দেখি ভাইয়ের ভূত ভর করেছে। কথার স্টাইলও সেম। বাহ বাহ। মিলি রাগ করতে গিয়েও পারল না, বলল, আমি রাগ করে আছি সৌরভ ভাই। ওরে বাবারে, রাগ করেছো কেন? আমি কিন্তু কিছু করিনি। সৌরভের বলার ভঙ্গি দেখে নীরা তার পিঠে হালকা গুঁতো দিল। মিলির মন সত্যিই খারাপ, সে নিজেও কিছুদিন ধরে লক্ষ্য করেছে। নীরা বলল, ভাইয়ের উপর রাগ করেছিস বোন? সে কিছু করেছে? রেনু বেগমও সায় জানালেন, আমায় বল না মা, সিয়াম কোনো কারণে বকেছে তোকে? মিলি উত্তর না দিয়ে মাথা নাড়ল। নীরা বলল, তবে সে বিয়ে বাড়ি কেন যাবে না বল? আমার একা যেতে খারাপ লাগবে না? আমি জোর করার আগেই বলে, আমায় কিন্তু একদম জোর করবে না, শয়তান লোক। নীরা সৌরভ দুজনেই হাসল। সৌরভ তো পিঞ্চও মারল। এত প্রেম? মিলি তার কথা শুনলো কিনা বোঝা গেল না। বলল, উনি না গেলে আমিও যাব না। নীরা বলল, সে কথা ভাইকে বলেছিস? কেন কেন বলবো? সে কেন বুঝবে না? হ্যাঁ, আমি তো মন বোঝার অলৌকিক ক্ষমতা পেয়েছি, তাই না? না বললেই বুঝে ফেলবো। সিয়াম কখন এসে পিছনে দাঁড়িয়েছে কেউ বুঝতেই পারেনি। তার কথা শুনে সবাই নড়ে চড়ে বসলো। মিলি নিজেও চুপচাপ খাবারে মনোযোগ দিল। লোকটা কতটুকু শুনেছে কে জানে। তাকে যে মিলি শয়তান বলেছে সে কথা কি শুনে নিয়েছে? এই নিয়ে আবার রাগ করবে না তো? খাবার শেষে ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার পিছু ঘুরে সিয়াম বলল, কাল আমিও বিয়ে বাড়ি যাব। মুখটা এবার স্বাভাবিক করো, নয়তো যে কোনো সময় ফেটে যাবে। সৌরভ সাথে সাথে হু হা করে হেসে উঠল। মিলি মনে মনে খুশি হলেও বেশ লজ্জা পেল। ইদানিং তার কি হয়েছে কে জানে। নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, নয়তো এমন অধিকার খাটালো কেন? রাতে সিয়াম নিজেই বলল, বিছানার উপর ব্যাগ রেখেছিলাম, দেখনি? মিলি বিছানার এক পাশে উঠে বসল। তার ঘুম পেয়েছে। দেখেছি। খোলনি কেন? মিলি সোজা হয়ে চোখে চোখ রাখল। আপনার উপর রেগেছিলাম তখন। সিয়াম সামান্য হাসল। পাশের টেবিলের উপর থেকে ব্যাগটা তুলে মিলির কোলের উপর রাখল। এখন খোলো। মিলি ঘুমে ঢুলতে ঢুলতে বলল, কাল দেখি। রাত হয়েছে কত, দেখছেন? এখনই দেখতে হবে। অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা খুলতেই মিলির ঘুম উড়ে গেল। শাড়ি? সিয়াম শাড়ি এনেছে তার জন্য? হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি। মিলির অপছন্দের রং। সে বরাবরই সাদা কালো পছন্দ করে, তবু সে বেশ খুশি মনেই বলল, আমার জন্য? সিয়াম মাথা নাড়ল। পছন্দ হয়েছে? খুব। মিলির পছন্দ হয়েছে শুনে সিয়াম নিজেও বেশ খুশি হলো। সে কখনো কারোর জন্য শপিং করেনি, তার পছন্দ খুব বাজে। আরিয়া তো কখনোই তাকে শপিং মলেও নিয়ে যেতে চাইতো না, কি না কি পছন্দ করে ফেলবে। তবে আজ কেন যেন শাড়িটা দেখে সিয়ামের মনে হলো এটা একমাত্র মিলির গায়েই মানাবে। নিজের মতো করে একটা প্রতিচ্ছবিও তৈরি করে ফেলেছে সে। বলল,
কাল বিয়েতে শাড়িটা পরব। আপনি না পরলেও পরব। সিয়ামের হাসি বিস্তৃত হলো।